গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলার 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান। গ্রেপ্তারকৃতরা হলেন কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, শাহজালাল, ফয়সাল হাসান ও সুমন। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে ভবানীপুর, উত্তরা তুরাগ থেকে আলামিন ও ভবানীপুর এলাকা থেকে স্বাধীনকে র্যাব গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা সবাই ছিনতাই সহ বিভিন্ন মামলার আসামি, তবে তাদের রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি বলেন, হত্যা রহস্য উদ্ঘাটন করতে আজ তাদের আদালতে পাঠানোর পর রিমান্ড আবেদন করা হবে। আশা করি দ্রুত এই মামলার রহস্য উন্মোচন করা সম্ভব হবে। এছাড়া অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে আসছিল বগুড়ার সোনাতলার প্রায় 20টি গ্রামের মানুষ। বর্তমানে বৃষ্টির পানিতে বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে ওই পথ ধরে চলাচলকারীরা। বাঁশের সাঁকোর পরিবর্তে বাঙালি নদীর এপার থেকে ওপার পর্যন্ত রশি টানিয়ে নৌকায় উঠিয়ে রশি ধরে পারাপার করতে হচ্ছে হাজারো মানুষকে। প্রতিনিয়ত নৌকা উল্টে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয় ক্ষুব্ধ এলাকাবাসী। প্রতিনিধি কামরুজ্জামানের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন আফজাল হোসেন। বগুড়া সোনাতলা উপজেলার জোড়াগাছা গ্রামের পাশে বাঙালি নদীর ওপর দীর্ঘদিনেও নির্মাণ হয়নি সেতু। স্থানীয় বাসিন্দা ও পারাপার হওয়া ওই পথের মানুষ নিজস্ব অর্থায়নে তৈরি করেছিল একটি বাঁশের সাঁকো। বৃষ্টির পানিতে বাঁশের সাঁকোটি ভেঙে পড়ায় চলাচলে চরম ভোগান্তিতে এলাকাবাসী। তাই চলাচলের জন্য এখন একমাত্র ভরসা রশি টানা নৌকা। বাসের ব্রিজ তাক তো ভেঙে গেছে, এখন নৌকো পার হওয়া হয় অনেক কষ্টই। ব্রিজটা হলে খুব ভালো সুবিধা এই এলাকার মানুষের। যাতায়াতের অসুবিধা হয়, আসতে অনেক কষ্ট হয়। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পার হচ্ছে ব্যবসায়ী, অসুস্থ রোগী এবং স্কুল পড়ুয়া কোমলমতি শিশুরা। যে কোনো মুহূর্তেই নৌকা উল্টে প্রাণহানির আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। কৃষিপণ্য পরিবহন করতেও ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। অচিরে একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। রোগী হঠাৎ অসুস্থ হলো, ওই আরে ঘাট দিয়ে গিয়ে ঘুরে নিয়ে চলে যায়। এখানে যদি একটা ব্রিজ হতো তাহলে মনে করেন এলাকার মানুষের জন্য খুব উপকার। যাতায়াত করাতে আমার অনেক প্রবলেম হয়, এখানে একটা সেতু হলে আমার মনে হচ্ছে অনেক উপকার হবে। সাধারণ মানুষের এই চরম দুর্দশা নিয়ে কথা বলতে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসারের কাছে কয়েকবার গেলেও তিনি কোনো সাড়া দেননি, আমলেই নেননি হাজারো মানুষের দুর্ভোগের বিষয়টি। আফজাল হোসেন, মাই টিভি। গাজীপুরে 2 উপজেলার চলাচলের একমাত্র রাস্তা দীর্ঘদিন সংস্কার না হয় এখন তা পরিণত হয়েছে মরণ ফাঁদে। উঠে গিয়েছে কার্পেটিং, বৃষ্টির পানি জমে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্তের। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এমন বেহাল দশার সড়কটিতে প্রতিদিন চলাচল করছে 10 গ্রামের কয়েক হাজার মানুষ। সড়কটি শীঘ্রই সংস্কারের আশ্বাস দিয়েছে নির্বাহী প্রকৌশলী। গাজীপুর প্রতিনিধি মাহবুবুল আলমের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন মিফতাক আলী। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মেম্বার বাড়ি বাঘের বাজার থেকে শ্রীপুর উপজেলার ইজ্জতপুর বাজার হয়ে 10 গ্রামের মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম এই রাস্তাটি। ব্যস্ত এই সড়কের দুপাশে রয়েছে সরকারি বেসরকারি মিলে প্রায় 10টি শিক্ষা প্রতিষ্ঠান ও ছোট বড় 5টি বাজার। দীর্ঘদিন ধরে চলাচলের মাধ্যম রাস্তাটির সংস্কার না হয় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সড়কের এমন বেহাল দশায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। আপনার ভাঙ্গা এবং গাড়ি চলাচলের জন্য এবং জনসাধারণের চলাচলের জন্য খুবই সমস্যা হয়, যার কারণে প্রতিনিয়ত গাড়ি এই জায়গায় অ্যাক্সিডেন্ট হইতেছে। বেশিরভাগ স্থানেই উঠে গিয়েছে কার্পেটিং, বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এতে যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। গাড়ি চালাইতে খুব কষ্ট হয়, কারণ গাড়ি উল্টে যায়, খারাপ হয়ে গেছে রাস্তা, আগে যাওয়ার মতন কোনো ভাব নাই। শীঘ্রই জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। রাস্তা দুটির নাম বলেন দেখি। মেম্বার বাড়ি থেকে ইজ্জতপুর। মেম্বার বাড়ি থেকে ইজ্জতপুর, শ্রীপুরে না? আচ্ছা ঠিক আছে, কোনো পদক্ষেপ লাগে না। প্রশাসনের পদক্ষেপে অতি দ্রুত সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর। মিফতাক আলী, মাই টিভি। এবার আমাদের কৃষি। চলতি বছর টাঙ্গাইলের সোনালী আঁশ পাটের বাম্পার ফলন হয়েছে। সময়মতো উন্নত মানের পাট বীজ ও সার সরবরাহ এবং কৃষি বিভাগ কর্তৃক কৃষকদের পাট চাষে প্রশিক্ষণের কারণে এবার নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় প্রায় 3755 হেক্টর জমিতে
পাট আবাদ হয়েছে। আবহাওয়া পাট চাষের অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। টাঙ্গাইল জেলার কৃষকরা পাট চাষের শুরুতেই বীজ সরবরাহ নিশ্চিতকরণ, বালাই রোধ, সঠিক পরিচর্যা আর আবাদের কলাকৌশলের ওপর কৃষি বিভাগের সময়োপযোগী সঠিক দিক নির্দেশনা পাওয়ায় এবছর পাট আবাদে ব্যাপক সাফল্য এসেছে। চলতি পাট মৌসুমের শুরুতেই কৃষকরা উন্নত মানের পাট বীজ ও সার পাওয়ায় এবং গত মৌসুমে পাটের ভালো দাম পাওয়ায় কৃষকদের মাঝে পাট আবাদের উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়। এখন টাঙ্গাইল জেলার সর্বত্র পাট কাটা চলছে, কিন্তু পাট কাটায় খরচ অনেক বেড়ে যাওয়ায় এ জমিতে পানি না থাকায় কৃষকেরা পড়েছেন বেকায়দায়। পানি আমরা পাই না, আমাকে পাট নিয়ে খুব কষ্ট। এখন জাগ দেওয়ার মেলা ধরে নেন লাগে, খালমালে কোনো পানি বুনি নাই বর্তমানে, জাগটা খুবই কষ্টকর, কান্না ছাড়া কোনো উপায় নাই। জমি থেকে পাট কেটে অনেক দূরে নিয়ে জাগ দিতে হয়। জাগ দেওয়ার 15 থেকে 20 দিন পর আঁশ ছাড়িয়ে ধুয়ে শুকিয়ে বাজারে নেওয়ার কাজে ব্যস্ত কৃষক। আবার পাটখড়ি জ্বালানি হিসেবে ব্যবহারও করা হয়। বৃষ্টিপাত নাই, নদী নালাও বন্ধ, আমরা তো খেতেই পাট দাবাইয়া হারছি, কারণ অনেক দূরে নেওয়ার লাগে। এই দামে কৃষকের পোষাইতেছে না, কৃষক ক্ষতিগ্রস্ত, লেবার কস্ট বেশি, খরচ যাবে, দাম কম। উপজেলা কৃষি অফিসার সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় পাট আবাদ হয়েছে ৩,৭৫৫ হেক্টর জমিতে। পাট অধিদপ্তর এবং কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ দেয়। এসব কারণে চলতি মৌসুমে অধিক জমিতে পাট আবাদ হয়েছে বললেন উপজেলা কৃষি অফিসার। আমরা কৃষকের পানি স্বল্পতা থাকলে রিবন রেটিং পদ্ধতিতে পাট চাষে পাট জাগ দেওয়ার বিষয়ে পরামর্শ প্রদান করছি। তবে আমরা আশা করছি সাময়িক অসুবিধা হলেও কৃষক এবার বেশি দামে পাট বিক্রি করতে পারবে এবং গত বছরের তুলনায় 300 হেক্টর পাটের আবাদ আমাদের বৃদ্ধি হয়েছে। সরকার পাট রপ্তানি বৃদ্ধির পাশাপাশি বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালু করে পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করবে, এটাই প্রত্যাশা কৃষকদের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের এমনটা জানান তিনি। এর আগে ঢাবির সব হলে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার গভীর রাতে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। এদিন রাত 12টার পর কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেন মাস্টারদা সূর্য সেন হল, মহসিন হল, রোকেয়া হল সহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা। পরবর্তী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে রাত 2টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি জানান, গত বছরের 17 জুলাই হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বহাল থাকবে। এই নীতিমালার অধীনে স্ব হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ সময় ছাত্রদলের ঘোষিত কমিটি নিয়ে সংগঠনটি নেতাদের সঙ্গে আলোচনা করবে বলেও জানান তিনি। রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি নিয়ন্ত্রিত থাকবে এবং সেটি হল প্রশাসন যেভাবে চাইবে সেভাবে হবে। হল পলিটিক্সের ব্যাপারে আমি খুব পরিষ্কারভাবে বলেছি, এ নিয়ে 3 বার বললাম যে হল পলিটিক্স 17 তারিখের একই কাঠামোতে বন্ধ থাকবে, সেটা তোমরা এটা এগ্রি। এবার গ্রাম বাংলার গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গাজীপুর প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে সিনিয়র সাংবাদিক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শরীফ আহমেদ শামীম, মজিবুর রহমান, ফজলুল হক মোড়ল, মাসুদ রানা, শাহ শামসুল হক রিপন, ফারদিন ফেরদৌস, আবুল হোসেন চৌধুরী সহ গাজীপুর প্রেস ক্লাবের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীরা। সাংবাদিক বক্তারা বলেন, অনতিবিলম্বে তুহিন হত্যা সহ সারা দেশের সকল সাংবাদিক হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেন। গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে টাঙ্গাইল প্রেস ক্লাব। এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিকরা। এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাংবাদিক কাজী তাজউদ্দিন রিপন, মামুনুর রহমান মামুন, শামীম আল মামুন, সোহেল তালুকদার, অলোক কুমার দাস প্রমুখ।
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত ও 3 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। রাতে বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিরা বগুড়া ঢাকা মহাসড়কের ওপর এই ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি যাত্রীবাহী বাস বগুড়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বগুড়ার মাঝিরা এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় সিএনজিতে থাকা একজন ঘটনাস্থলে নিহত হয় এবং 4 জন গুরুতর আহত হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার বানমারিচা এলাকার আরিফ ও আমজাদ সরকার ছেলে হায়দার আলী। আহতদের বগুড়া সজিমেক হাসপাতালে ভর্তি ও নিহতদের হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জেলার শাহজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। সিরাজগঞ্জের এনায়েতপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন মানুষ অংশ নেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এনায়েতপুর থানা শাখার সভাপতি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বেলকুচি চৌখালী এনায়েতপুর অঞ্চলের মুফতি শেখ মোহাম্মদ নুরুন নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি জেনারেল মুফতি রেজাউল করিম আবরার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মুফতি মহিবুল্লাহ প্রমুখ। বাংলাদেশের জামাতি ইসলামী ঢাকা 19 সংসদীয় আসনের উদ্যোগে আশুলিয়া জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় একটি স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামাতে ইসলামী ঢাকা জেলা আইন বিষয়ক সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মাওলানা মোহাম্মদ দেলাওয়ার হোসাইন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মসজিদের শুরা সদস্য ও ঢাকা 19 আসনে জামাতে মনোনীত এমপি পদপ্রার্থী জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহমুদ মাস্টার। আল্লাহর মেহেরবানি যদি থাকে এদেশের জনগণ জামাত ইসলামীকে ভোট দেয়, একটি ইনসাফপূর্ণ দুর্নীতিমুক্ত রাষ্ট্র জামাত ইসলামী গঠন করবে ইনশাআল্লাহ।